আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিন্ন কিছু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য নিয়ে। এই অধ্যায়টিকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি 4টি অংশে ভাগ করেছি। প্রথম অংশে আমরা থিওরি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী 3টি অংশে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নেই প্রথম অংশে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে অর্থের সময় মূল্য কী এবং অর্থের সময় মূল্যের ধারণা। দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব অর্থের সময় মূল্যের গুরুত্ব নিয়ে। এখানে আমাদের 3টি টপিক আছে, সেই 3টি টপিক আমরা বিশ্লেষণ করব। এরপর আমরা আলোচনা করব ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য কী। তারপর আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ কাকে বলে এবং চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া কি, অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। এবং এই প্রথম অংশের শেষ যে টপিকটা আমরা আলোচনা করব তা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য। এখন আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে। এই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আমরা প্রথমে আলোচনা করব অর্থের সময় মূল্য নিয়ে। তাহলে চলো জেনে নিই অর্থের সময় মূল্য কাকে বলে। অর্থের সময় মূল্য বলতে সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকেই বোঝায়। ফিনান্সের দৃষ্টিকোণ থেকে সময়ের পরিবর্তনের সাথে যেহেতু অর্থের মূল্যের পরিবর্তন হয়, সেহেতু বর্তমানে 100 টাকা এবং ভবিষ্যতের 100 টাকার মধ্যে বর্তমানে প্রাপ্ত 100 টাকা অধিক মূল্যবান। এবার আমরা আলোচনা করব অর্থের সময় মূল্যের ধারণা নিয়ে। আমি একটু আগেই বলেছি ফিনান্সের দৃষ্টিকোণ থেকে সময়ের পরিবর্তনের সাথে যেহেতু অর্থের মূল্যের পরিবর্তন হয়, সেহেতু আজকের 100 টাকা এবং ভবিষ্যতের 100 টাকা কিন্তু সমান মূল্য বহন করে না। আজকের 100 টাকা ভবিষ্যতে প্রাপ্ত 100 টাকার চেয়ে অধিক মূল্যবান। তাহলে চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। মনে করো তুমি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখতে চাও এবং সে ব্যাংক তোমাকে বলল সে প্রতি বছরে 10% হারে তোমাকে সুদ প্রদান করবে। তাহলে 1 বছর পর সে ব্যাংক তোমাকে সুদ সহ 110 টাকা পরিশোধ করবে। এখন দেখো বর্তমানের 100 টাকা এবং ভবিষ্যতের 110 টাকা কিন্তু সমান মূল্য বহন করছে। চলো আমরা আরো একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। মনে করো তুমি বর্তমানে 100 টাকা দিয়ে আম ক্রয় করতে পারছো 1 কেজি। 1 বছর পর ঠিক সমপরিমাণ আম ক্রয় করতে তোমার প্রয়োজন 110 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের 100 টাকা এবং ভবিষ্যতের 110 টাকা কিন্তু সমান মূল্য বহন করছে। এখানে বলে রাখা ভালো, অর্থের সময় মূল্যের মূল কারণে কিন্তু হচ্ছে সুদের হার, অর্থাৎ সময়ের সাথে সাথে যে অর্থের মূল্যের পরিবর্তন হয় সেই পরিবর্তনের মূল কারণই হচ্ছে অর্থের সুদের হার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব অর্থের সময় মূল্যের গুরুত্ব নিয়ে। ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের সাথেই কিন্তু নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহির্প্রবাহ বিষয়টি জড়িত থাকে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহির্প্রবাহের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা খুবই জরুরি। তখনই আমাদের এই অর্থের সময় মূল্যের গুরুত্ব নিয়ে বিবেচনা করতে হয়। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই অর্থের সময় মূল্যের গুরুত্বের ক্ষেত্রে কোন বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্রথমে আমরা আলোচনা করব সুযোগ ব্যয় নিয়ে। মনে করো কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করতে গেলে অপর একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, আর এই সুযোগ ত্যাগ করাকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়ে থাকে। চলো একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা সুযোগ ব্যয়টি বোঝার চেষ্টা করি। মনে করো তুমি একটি প্রকল্পে 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চাও এবং সেই প্রকল্প থেকে তোমার মুনাফা হবে 1,20,000 টাকা। অপর একটি প্রকল্পে তুমি বিনিয়োগ করতে চাচ্ছ 50,000 টাকা এবং সেই প্রকল্প থেকে তোমার মুনাফা অর্জন হবে 45,000 টাকা। এখন যদি তুমি ক প্রকল্প গ্রহণ করো তাহলে অবশ্যই তোমাকে খ প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হবে। ঠিক তার বিপরীত ক্রমে যদি তুমি খ প্রকল্পে বিনিয়োগ করো তাহলে ক প্রকল্পে বিনিয়োগের সুযোগটি তোমাকে ত্যাগ করতে হবে। ঠিক একেই কিন্তু আমাদের সুযোগ ব্যয় বলা হয়ে থাকে। অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনার দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থের সময় মূল্য নিয়ে বিবেচনা করতে হয়, কেননা প্রকল্প মূল্যায়নের বর্তমানে যে ব্যয় হবে এবং সেই ব্যয় থেকে ভবিষ্যতে আমাদের কত টাকা হারে আয় হবে তাও কিন্তু আমাদের বিবেচনা করতে হয়। যেহেতু বর্তমানে প্রাপ্ত অর্থ এবং ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্য সমান নয়, সেহেতু আমাদের কোনো প্রকল্প বিনিয়োগের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। আর তা কিন্তু আমরা বের করতে পারি অর্থের সময় মূল্যের বিভিন্ন সূত্রের মাধ্যমে।
এরপর আমাদের বিবেচনা করতে হবে ঋণ গ্রহণ সিদ্ধান্ত নিয়ে। যদি তুমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করো সেই ক্ষেত্রে ব্যাংক কিন্তু তোমাকে বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন কিস্তিতে ঋণ পরিশোধ করতে বলতে পারে। সেক্ষেত্রে তখন কিন্তু তোমাকে বিবেচনা করতে হবে ভবিষ্যতে তোমাকে কত টাকা ঋণ পরিশোধ করতে হবে, প্রতি কিস্তিতে তোমাকে কত টাকা হারে বা কত পার্সেন্ট সুদ তোমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। এই সবগুলো বিষয় কিন্তু আমরা অর্থের সময় মূল্যের বিভিন্ন সূত্র ব্যবহার করে জানতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমি আলোচনা করব অর্থের বর্তমান মূল্য নিয়ে। তাহলে চলো প্রথমেই জেনে নিই বর্তমান মূল্য কাকে বলে। বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের মূল্যকে বোঝানো হয়ে থাকে। আমি আবারও বলছি, বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের মূল্যকে বোঝানো হয়ে থাকে। ধরো তুমি ব্যাংক থেকে 1 বছর পর 1000 টাকা পেতে চাও, অর্থাৎ ব্যাংক থেকে তুমি 1 বছর পর 1000 টাকা পেতে চাও, তাহলে বর্তমানে তোমাকে ব্যাংকে কিছু টাকা জমা রাখতে হবে। আজকে তুমি ব্যাংকে যত টাকা জমা রাখবে তাকেই বলা হচ্ছে বর্তমান মূল্য। এখন আলোচনা করব অর্থের ভবিষ্যৎ মূল্য নিয়ে। তাহলে চলো অর্থের ভবিষ্যৎ মূল্যের সংজ্ঞাটি জেনে নেই। ভবিষ্যৎ মূল্য বলতে বর্তমানে জমাকৃত অর্থের আগামীতে প্রাপ্ত অর্থকেই বোঝানো হয়ে থাকে। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বলতে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট পরিমাণ হারে নির্দিষ্ট মেয়াদের জন্য যদি কোথাও তুমি জমা রাখো, তাহলে সেখান থেকে যে পরিমাণ অর্থ তুমি ভবিষ্যতে পাবে তাকেই ভবিষ্যৎ মূল্য বলা হয়ে থাকে। মনে করো তুমি বর্তমানে ব্যাংকে 100 টাকা জমা রাখবে, ভবিষ্যতে ব্যাংক তোমাকে সেই 100 টাকার সাথে অতিরিক্ত কিছু টাকা অর্থাৎ অতিরিক্ত সুদ যোগ করে তোমাকে ভবিষ্যতে পরিশোধ করবে। আমরা ধরে নিতে পারি ব্যাংক তোমাকে 110 টাকা পরিশোধ করবে। এই যে ব্যাংক তোমাকে বর্তমানে জমাকৃত 100 টাকার উপর ভবিষ্যতে 110 টাকা পরিশোধ করছে, এই 110 টাকাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব বাট্টাকরণ নিয়ে। তাহলে চলো প্রথমেই জেনে নিই বাট্টাকরণ কাকে বলে। বাট্টাকরণ বলতে সাধারণত বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকেই বোঝানো হয়ে থাকে। আমি আবারও বলছি, বাট্টাকরণ বলতে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকেই বোঝানো হয়ে থাকে। তার বিপরীত দিকে চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণ বলতে সাধারণত ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাকেই বোঝানো হয়ে থাকে। আমি আবারও বলছি, চক্রবৃদ্ধিকরণ বলতে সাধারণত ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকেই বোঝানো হয়ে থাকে। এই চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কিন্তু সুদ আসলের ওপর সুদ গণনা করা হয়ে থাকে। এর ঠিক নিচে দেয়া আছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চলো আমরা জেনে নিই চক্রবৃদ্ধি সুদ কাকে বলা হয়ে থাকে। সুদ আসলের ওপর যে সুদ গণনা করা হয় তাকেই কিন্তু চক্রবৃদ্ধিকরণ বা চক্রবৃদ্ধি সুদ বলা হয়ে থাকে। তাহলে চলো একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। মনে করো তুমি বর্তমানে ব্যাংকে 100 টাকা জমা রাখতে চাও এবং সেইখানে সুদের হার হবে 10%। তাহলে 1 বছর পর এই 100 টাকার 10% সুদ হচ্ছে 10 টাকা। তাহলে 1 বছর পর তোমার সুদ আসল অর্থাৎ সুদ এবং আসল সহ হচ্ছে 110 টাকা। যখন দ্বিতীয় বছর তোমার এই টাকার উপর সুদ গণনা করা হবে তখন কিন্তু 100 টাকার উপর না, তোমার 110 টাকার উপর 10% সুদ গণনা করা হবে। এই যে দ্বিতীয় বছর আমাদের সুদ আসল অর্থাৎ আসল এবং সুদ একসাথে যোগ করে সেই সুদ আসলের ওপর যে সুদ প্রদান করা হচ্ছে তাকেই চক্রবৃদ্ধিকরণ সুদ বলা হয়ে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য। বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকে আমরা 4টি বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে পার্থক্য করব। প্রথমে আমরা পার্থক্য দেখব সংজ্ঞার দিক থেকে। আমরা প্রথমে বলেছিলাম বর্তমান মূল্য বলতে সাধারণত ভবিষ্যৎ মূল্যের আজকের মূল্যকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ ভবিষ্যতে আমরা যে অর্থ পাবো তার আজকের মূল্যকেই বর্তমান মূল্য বলা হয়ে থাকে। তার ঠিক বিপরীত দিকে ভবিষ্যৎ মূল্য বলতে সাধারণত বর্তমানে জমাকৃত অর্থ হতে ভবিষ্যতে প্রাপ্য অর্থকেই বোঝানো হয়ে থাকে। এবার আমরা পার্থক্য দেখব পদ্ধতির দিক থেকে। আমরা জানি বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বাট্টাকরণ পদ্ধতি বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বাট্টাকরণ পদ্ধতি বলা হয়ে থাকে। তার ঠিক বিপরীত দিকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয়ে থাকে। এবার আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য দেখব সুদের হারের সাথে সম্পর্কের দিক থেকে। সাধারণত বর্তমান মূল্য এবং সুদের হারের সাথে কিন্তু বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে, অর্থাৎ সুদের হার যত বেশি হবে বর্তমান মূল্য তত হ্রাস পাবে। আমি আবারও বলছি, সুদের হার যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে।
তার ঠিক বিপরীত দিকে ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্যের সাথে কিন্তু সুদের হারের সমমুখী সম্পর্ক, অর্থাৎ সুদের হার যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য কিন্তু তত বেশি হবে। আমি আবারও বলছি, সুদের হার যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। এবার আমরা পার্থক্য দেখব সময়ের সাথে সম্পর্কের দিক থেকে। সুদের হারের সাথে যেরকম সম্পর্ক, সময়ের সাথেও কিন্তু বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের ঠিক একই রকম সম্পর্ক, অর্থাৎ বর্তমান মূল্যের সাথে সময়ের কিন্তু বিপরীতমুখী পার্থক্য বিরাজ করে, অর্থাৎ সময় যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। আমি আবারও বলছি, সময় যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। তার ঠিক বিপরীত দিকে ভবিষ্যৎ মূল্যের সাথে সময়ের কিন্তু সমমুখী সম্পর্ক বিরাজ করে, অর্থাৎ সময় যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। আমি আবারও বলছি, সময় যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। এই ছিল আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের আলোচনা। আশা করি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের আলোচনার টপিকগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরও যদি এর কোনো টপিক বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং এই অধ্যায়ের পরবর্তী অংশের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। ধন্যবাদ।